সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের প্রবাসের কথা অনুষ্ঠানে। এই প্রবাসের কথা অনুষ্ঠানে সাধারণত প্রবাসের সুখ দুঃখ, হাসি কান্না এবং সমস্যা সংকট, সেই সাথে সমসাময়িক বিষয় নিয়ে এখানে আমরা কথা বলে থাকি। আর আজকে আমাদের আলোচনার বিষয় আর্থিক খাত, বিশেষ করে রিয়েল এস্টেট খাতের আর্থিক খাত। যেখানে আপনি জানেন দেশে বা বিদেশে যেখানে বাড়ি কিনতে যান বা বড় প্রতিষ্ঠান কিনতে যান, বাড়তি টাকার দরকার হয়। সেটা হতে পারে ব্যাংক লোন অথবা বেসরকারি খাত। তো বেসরকারি খাত এখন বিশেষ করে নর্থ আমেরিকায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাড়ি কেনার ক্ষেত্রে। তো এইরকম একটি প্রতিষ্ঠানের কর্ণধার বা প্রধান উদ্যোক্তা ব্যারিস্টার ওমর জাহিদ আমার সঙ্গে আছেন চ্যানেল আই স্টুডিওতে। তো আজকে প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে কানাডার মতো জায়গায় ব্যাংক যেখানে আর্থিক সহায়তা করে থাকে, নর্থ আমেরিকায় সহায়তা করে থাকে, সেখানে বেসরকারি খাতের অর্থের কেন প্রয়োজন হয়? ধন্যবাদ দাদা, খুবই সুন্দর প্রশ্ন। প্রথমেই আমি চ্যানেল আই স্টুডিও এবং সঞ্জয় চাকিদা আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য। উন্নত বিশ্বে বলেন আর যেখানেই বলেন, আমাদের পাঁচটা যে মৌলিক চাহিদা, তার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো এই বাসস্থান যেটা আমরা বলি বাড়ি, আমাদের থাকার জায়গা, আমাদের রিয়েল এস্টেট, এখানে একটা মেজর কম্পোনেন্ট আমাদের জীবনে, এবং প্রত্যেকেরই থাকার একটা জায়গার প্রয়োজন। আমাদের এই সব দেশে যেটা হয় যে আপনি যখনই একটা নিজস্ব বাড়ি কিনতে চান, এখানে একটা বাড়ির যে দাম হয়, ধরেন সেটা $200,000 থেকে শুরু করে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। সবার ক্যাশ টাকা থাকে না যে পুরো টাকাটা দিয়ে আমি এই বাড়িটা ক্যাশে কিনবো। তো তখন মানুষজন কি করে, একটা সার্টেন পোর্শন ডাউন পেমেন্ট দেয়। ধরেন একটা বাড়ির দাম হচ্ছে 1 মিলিয়ন, সেইখানে হয়তো 20%, কখনো 30%, কখনো 10% ডাউন পেমেন্ট দেয়। বাকি টাকাটা কোনো একটা ফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে টাকা লোন করে, একটা সার্টেন ইন্টারেস্ট রেট থাকে, লোন করে। কানাডার মতো জায়গায় যেটা হয়েছে যে আমাদের কতগুলো প্রতিষ্ঠিত ব্যাংক আছে, যেমন টিডি ব্যাংক, প্রতিষ্ঠিত 5টা ব্যাংক, আরবিসি ব্যাংক, বিমো, স্কোশিয়া, সিআইবিসি। কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট থাকে, অনেক বাড়ির ক্রেতা থাকে, যারা এই প্রতিষ্ঠানগুলোতে নানা কারণে লোন পাওয়ার জন্য এলিজিবল না। তো আপনি বলছেন যে যখনই বাড়ি কিনতে যাবে সবাই এলিজিবল না ব্যাংক থেকে লোন পাওয়াটা। আসলে কি কি ক্যাটাগরিতে এলিজিবল হয় বা হয় না, কারা মিস করে? রাইট, এলিজিবিলিটির একটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার ক্রেডিট স্কোর খুব ভালো থাকতে হবে। তো উন্নত বিশ্বে যেটা হয় যে প্রত্যেকটা মানুষের একটা ক্রেডিট স্কোর থাকে। সেই ক্রেডিট স্কোরটা বিল্ড হয় তার যে ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার এবং পেমেন্ট সিস্টেম, রিপেমেন্ট সিস্টেম, সেইটার বিহেভিয়ারের উপরে। ধরেন আপনি আজকে একটা ক্রেডিট কার্ড নিলেন, ক্রেডিট কার্ড নেওয়ার পরে আপনি $500 খরচ করলেন, বিল আসলো, দেন আপনার ওই টাকাটা 21 দিনের মধ্যে পে করতে হবে। যখনই আপনি ওই টাকাটা প্রপারলি পে করবেন, তার মানে আপনি একজন ভালো ফাইন্যান্সিয়াল নলেজেবল পারসন, যার অ্যাফোর্ডেবিলিটি আছে, যে টাকা খরচ করে আবার টাইমলি পে করে। এইভাবে আস্তে আস্তে করে আপনার স্কোরটা বিল করতে হয়। তো একটা সময় আসে যখন আপনার ক্রেডিট স্কোরটা খুব ভালোভাবে বিল করতে হয়, কারণ ব্যাংকগুলো একটা সার্টেন তাদের পয়েন্ট থাকে যে 650 অথবা 700 আউট অফ 900, যে এই পয়েন্টটা থাকলে আপনি একটা কম্পোনেন্ট যে আপনার, দ্যাট মিনস আপনার ফাইন্যান্সিয়াল যে বিহেভিয়ার, ইটস গুড যে আপনি ঠিক মতো লোন নেন, ঠিকভাবে লোন পে করেন, যার কারণে আপনার ক্রেডিট স্কোর ভালো। এটা একটা কম্পোনেন্ট। আর একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে যে আপনি যে বাড়িটা কিনবেন, সেই বাড়ির, ধরেন আজকে আপনি যদি একটা 1 মিলিয়নের বাড়ি কেনেন, ওইখানে হয়তো $200,000 ডাউন পেমেন্ট দিতে হবে। এই $200,000 ডাউন পেমেন্ট আপনার আছে কিনা, এই $200,000 ডাউন পেমেন্টের সোর্সটা কি, অর্থাৎ এটা কি কোনো লিগ্যাল ওয়েতে আপনি পেয়েছেন কিনা, কোনো ইললিগ্যাল ওয়েতে এটা অর্জিত হয়েছে কিনা, তারা ওইটা জানতে চায়। থার্ড যেটা জানতে চায়, এখন আপনি ধরেন একটা $8 লাখ লোন নিলেন, 800,000 লোন নিলেন। 800,000 লোন নিলে ধরেন আমি বর্তমান মার্কেটে ধরলাম যে এটার ইন্টারেস্ট রেট হচ্ছে 4.5%। তো ওরা তখন দেখতে চাবে যে আপনার যে মান্থলি পেমেন্টটা আসে, সেই মান্থলি পেমেন্টটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার আছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে ওরা কি দেখবে, ওরা যেটা দেখবে যে আপনার হাউস হোল্ড খরচ কত, আপনার গাড়ি, আপনার অন্যান্য যে গ্রোসারি বিল, আপনার যে ইউটিলিটিস বিল, প্রপার্টি ট্যাক্স, এই কস্টগুলো সব তারা অ্যানালাইসিস করবে। অ্যাট দ্য সেম টাইম তারপরে দেখবে যে আপনার মর্গেজের পিছনে কত টাকা পেমেন্ট হবে,
এবং তারপরে তারা গিয়ে দেখবে যে আপনার আর্নিংটা কত, সেই আর্নিং দিয়ে আপনি এই কস্টগুলো কভার করতে পারবেন কিনা। তো এটা আসলে মর্টগেজ এজেন্ট বা যারা মর্টগেজ প্রফেশনাল তাদের দায়িত্ব, আমি জাস্ট ইন জেনারেল বলছি জাস্ট। তো তারা ব্যাংকগুলো তখন ওইটা দেখার পরে দেন ব্যাংক ডিসাইড করে যে ঠিক আছে আমরা এই মানুষটাকে লোন দিব অথবা লোন দিব না। যখন ফেল করে, সাধারণত যখন ব্যাংকগুলো থেকে লোন পায় না মানুষ, অথচ বাড়ি কেনার বা প্রতিষ্ঠান কেনার আগ্রহ আছে, সেই সব ক্ষেত্রে আপনাদের মতো প্রতিষ্ঠান এগিয়ে আসে। এখানে অল্টারনেটিভ ফাইন্যান্স, রাইট। তো সেই ক্ষেত্রে ওহাজ ইনভেস্টমেন্ট, ওহাজ মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন কি ধরনের সহায়তা করে থাকে? তো প্রথম কথা হচ্ছে দাদা যে আমাদের কমিউনিটিতে এই ধরনের ফাইন্যান্স কোম্পানি এই প্রথমবার। আমাদের কমিউনিটি আসলে খুবই ছোট্ট কমিউনিটি। আমি নিজেও কানাডা এসেছি মাত্র 10 বছর হলো। সো কিন্তু আমি কানাডা আসার পরে আমি যখন 2017 সালে আমার লিগ্যাল ক্যারিয়ার শুরু করি, তখন আমি দেখলাম যে আমার কমিউনিটির মানুষদের প্রচুর অল্টারনেটিভ ফাইন্যান্সের প্রয়োজন হয়। কারণ তারা যে কোনো কারণেই হোক, অনেক মানুষের ধরেন আমি সহজভাবে কিভাবে বলতে পারি যে অনেক মানুষের জমানো অর্থ আছে, সে হয়তো ডাউন পেমেন্ট দিয়ে একটা বাড়ি কিনতে চায়, কিন্তু ব্যাংকে যখন সে যাচ্ছে হয়তো তার ইনকাম সোর্সটা সে প্রপারলি দেখাতে পারছে না। সে হয়তো বা ওই টাকাটা বাংলাদেশ থেকে ইনহেরিটেড মানি নিয়ে আসছে, কোনো এক কারণে হয়তো বা সেটা সে এখানে প্রপারলি অ্যাকাউন্টেড করে না, এরকম কোনো সিচুয়েশন হতে পারে। কখনো হতে পারে যে তার মোর দ্যান 3, 4, 5 হাউস আছে, ব্যাংক তখন দেখে যে এই মানুষের অলরেডি ওভার লেভারেজড, তো এই মানুষটাকে আমার লোন আর দেয়া যাবে না। তো প্রাইভেট লোন যারা দেয় মূলত তাদের মেইন ক্রাইটেরিয়াটা থাকে হচ্ছে বাড়ির ভ্যালু, অর্থাৎ ওরা আনসিকিউর কোনো টাকা দিবে না। আপনি যেমন এখানে ধরেন একটা বাড়ির ব্যাংকে গেলে আপনি একটা ক্রেডিট কার্ড পেতে পারেন আনসিকিউরড, আপনি হয়তো বা একটা লাইন অফ ক্রেডিট পেতে পারেন আনসিকিউরড, কিন্তু যারা অল্টারনেটিভ ফাইন্যান্সিং করে এখানে, বিশেষ করে যারা মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন এদের মেইন কনসেপ্টটাই হচ্ছে যে তুমি যে ফান্ডটা দিবা সেই ফান্ডটা হতে হবে সিকিউরড বাই আ রিয়েল এস্টেট। এবং আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনার এলটিভি হতে হবে 75%, কোনোভাবেই আমরা এটার এক্সিড করব না। এটার অর্থ হচ্ছে যে আজকে যদি একটা বাড়ির দাম হয় 1 মিলিয়ন, আমরা সেইখানে ম্যাক্সিমাম ফান্ড দিব হচ্ছে $7,50,000, বাকি $2.5 লক্ষ ক্লায়েন্টের নিজের পকেট থেকে দিতে হবে। এটা কেন? কারণ আমরা এমন উন্নত দেশের এমন একটা প্যাটার্ন যে এখানে বাড়িটার দাম কিন্তু স্টক মার্কেটের মতো ওঠানামা করে, হয়তোবা স্টক মার্কেটে ট্রেডিংটা প্রতিদিন হয়, কিন্তু এখানে রিয়েল এস্টেটের ট্রেডিং এর একটা প্যাটার্ন থাকে। তো এই প্যাটার্নে কখনো কখনো বাড়ির দাম ফল করে, কখনো কখনো বাড়ির দাম আপ হয়। তো যার কারণে আমরা যেটা করি যে ইনভেস্টমেন্ট কোম্পানির যে ফান্ড সেটা হচ্ছে পাবলিক ফান্ড, আমাদের যারা কমিউনিটির ইনভেস্টর বা বাইরের ইনভেস্টর তাদেরই ফান্ড। তো আমাদের প্রাইম কনসার্ন থাকে যে এই টাকাটা যেন আমার সিকিউর থাকে, এবং এই ফান্ডটা সিকিউর করার জন্য আমরা যেটা করি এমন একজনকে ফান্ড দেই যে আমাকে একটা সিকিউরিটি হিসাবে তার বাড়ি বা হোম দিবে, এবং কোনো কারণে যদি উনি আমাকে পে করতে না পারেন, কোনো কারণে যদি উনি আল্লাহ না করুক ডিজেবল হন, কোনো কারণে যদি ওনার কোনো আয়ের সোর্স না থাকে, কোনো কারণে উনি যদি মারা যান, যে কোনো সিচুয়েশনে আমি যেন অ্যাটলিস্ট বাড়িটা সেল করে আমি আমার যে ইনভেস্টমেন্টের টাকা সেই টাকাটা উঠাই নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন থাকে। চমৎকার। মানে আমি এই জিনিসটাকে দুই ভাবে দেখি, এবং আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে মাত্র 10 বছর আগে কানাডায় এসে আপনি আইন পেশায় তো আছেনই, সেই সঙ্গে এইরকম একটি প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছেন এবং তার যাত্রা শুরু করেছেন। আর স্বপ্ন আপনি একা দেখেননি, আপনি আসলে বহু মানুষের স্বপ্ন পূরণ করেছেন। আমি বলবো যারা বাড়ি কিনতে চায়, ব্যাংক থেকে লোন পায় না, তাদেরকে আপনি সহায়তা করছেন তাদের সেই স্বপ্ন পূরণের বা বাড়ি কেনার জন্য। পাশাপাশি আপনারা নিজের অর্থ সিকিউরিটি করছেন, নিরাপত্তা নিশ্চিত করছেন। এখানে একটা জিনিস আর একটা বড় কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ফাইন্যান্স কোম্পানি, এই ফাইন্যান্স কোম্পানির কিন্তু একটা কনসেপ্ট হচ্ছে এটা যে এগুলো কিন্তু সাধারণত কমিউনিটি বেসড হয় মোস্ট অফ দ্য টাইম, এবং এই ফাইন্যান্স কোম্পানির একটা মেজর কম্পোনেন্ট যেটা না বললেই না, সেটা হচ্ছে যে এখানে যে পরিমাণ আর্নিং হয়
প্রফিট হয় সেটা কিন্তু পুরোটা আবার ইনভেস্টরদের কাছে ব্যাক চলে যায়। ইন আদার ওয়ার্ডস, ধরেন আজকে আমার যদি ফাইন্যান্স কোম্পানির মূলধন থাকে $20 মিলিয়ন, এখন ধরেন আমি 10 সালে 2024 সালে আমি প্রফিট করলাম $3 মিলিয়ন। এই $3 মিলিয়ন কিন্তু আমি পাচ্ছি না, বা আমার যারা ফাইন্যান্স কোম্পানির ডিরেক্টর তারা পাচ্ছে না। এই $3 মিলিয়ন কিন্তু অপারেশনাল যে এক্সপেন্সটা আছে সেটা বাদ দেওয়ার পরে আমাদের যারা ইনভেস্টর, যারা আমাদের এই ফাইন্যান্স কোম্পানিকে টাকা ইনভেস্ট করেছেন, ফান্ড ইনভেস্ট করেছেন, টাকাটা কিন্তু প্রপোর্শনেটলি তাদের কাছে রিটার্ন চলে যায়। আচ্ছা, তো এটা আপনি বলতে পারেন এটাকে বলা হয় নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ এটা ফাইন্যান্সিয়াল খাতের কিন্তু নন ফর প্রফিট। নন ফর প্রফিট মানে হচ্ছে যে এখানে ফাইন্যান্স কোম্পানি নিজে মানি মেক করে না, মানি যেটা মেক করে সেটা আবার এটার যারা শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার থাকে তাদের কাছে এটা রিটার্ন করে দেওয়া হয়। তাহলে এটা কি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান না? ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বাট নন ফর প্রফিট। ইন আদার ওয়ার্ডস, যে নন ফর প্রফিট এই অর্থে যে ব্যাংক যেটা করে, ব্যাংক নিজে টাকা মেক করে, কিন্তু আমাদের কোম্পানি টাকা যেটা মেক করে সেটা যারা শেয়ার হোল্ডার আছে তাদের কাছে 100% রিটার্ন করে। তাহলে ওয়াহাস ফাইন্যান্স মানে ওয়াহাস মর্টগেজ ইনভেস্টমেন্ট কোম্পানির আর্নিং কত? ইয়ার এন্ডে গিয়ে 0, কারণ যা নেট প্রফিট ছিল পুরোটাই শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। সো এখানে ফাইন্যান্স কোম্পানির কোনো মানে কোম্পানি নিজে পাচ্ছে না, কিন্তু শেয়ার হোল্ডাররা যারা এই ইনভেস্টরটা পাবে, তারা পুরো টাকাটা আবার ফেরত পাবে যেটা আর্নিং হবে। এই ক্ষেত্রে এটাকে আমরা বলি পারফরম্যান্স আর কি, ইয়ার এন্ডে পারফরম্যান্স। যেমন আমরা 2023 সালে আমরা যারা আমাদের সাথে ইনভেস্টমেন্ট করছেন তাদের রিটার্ন ছিল 10.29। এবছর যারা আমাদের সাথে ইনভেস্টমেন্ট 2024 সালে আমাদের রিটার্ন আসছে 8.59। ওয়ারাস আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, আমাদের যেখানে ট্র্যাডিশনাল ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো থেকে কিন্তু আপনি তেমন কোনো রিটার্ন পাবেন না। আপনি যদি জিআইসি তে টাকা রাখেন তাইলে হয়তো কখনো 1, 2, 3 বা ম্যাক্সিমাম 4% পেতে পারেন, ডিপেন্ডিং অন দ্য ইন্টারেস্ট রেট। নর্মালি হিস্টোরিক্যালি মানুষজন 1-2% পায়। আপনি যদি কথার কথা আরআরএসপি তে টাকা রাখেন তাহলে এটার রিটার্ন 0.5%, 1%, কখনো নেগেটিভ। আবার আপনি স্টক মার্কেটে টাকাটা দিতে পারেন আরআরএসপি টাকা, কিন্তু সেই ক্ষেত্রে এটা যেমন 20% আপ হয়ে যেতে পারে, এট দ্য সেম টাইম আপনার 20% ডাউন হয়ে যেতে পারে। বাট আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা মনে করি যতগুলো এখানে ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট আছে তার মধ্যে রিয়েল এস্টেট হচ্ছে এমন একটা সেক্টর যেখানে অলওয়েজ মানুষের নিড, মানুষের প্রয়োজন হয় এবং অলওয়েজ এটা একটা অন ডিমান্ড থাকে, এবং এইভাবে এটা হচ্ছে সবচেয়ে সিকিউর ইন দ্য সেন্স আমরা মনে করি, যেহেতু আমাদের লোন টু রেশিও ম্যাক্সিমাম 75%, আমরা ফার্স্ট মর্টগেজ দিই 65%, যদি কোনো সেকেন্ড মর্টগেজ হয় তখন 75%। বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে বা বিদেশি একটি প্রতিষ্ঠান হিসাবে আপনারা ক্রেডিট ইউনিয়ন করার একটা স্বপ্ন দেখছেন, তো এই স্বপ্ন পূরণ হতে আসলে কি সহায়তা দরকার? কমিউনিটির কোনো সহায়তা দরকার আছে কিনা? এবং আপনারা ওখানে কমিউনিটিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন যে ইনভেস্ট যেন তারা করে। তো আসলে এটা হচ্ছে যে আমরা যে সেমিনারটা করেছিলাম, এই সেমিনারটা ছিল মূলত আমাদের কমিউনিটির যারা অ্যাকাউন্টেন্ট আছেন, যারা মর্টগেজ এজেন্ট আছেন, যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের সাথে। এবং আপনি সারপ্রাইজড হবেন, আমাদের কমিউনিটিতে কিন্তু বেশ বড় একটা অংশ, আপনি নিজে ওই প্রোগ্রামে ছিলেন, ওইখানে প্রায় 126 জন মানুষ অ্যাটেন্ড করেছেন, যারা সবাই আইদার অ্যাকাউন্টেন্ট ছিলেন অথবা মর্টগেজ এজেন্ট ছিলেন অথবা কোনো ব্যাংকিং প্রফেশনাল ছিলেন। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের কমিউনিটিতে প্রফেশনাল মানুষজন বাড়ছে এবং তারা কিন্তু এই ফাইন্যান্স সেক্টরে সার্ভিস দিয়ে যাচ্ছে মানুষদেরকে। তারা কোথাও ভালো জব করছে অথবা ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করছে অথবা নিজস্ব ফাইন্যান্স প্রতিষ্ঠান হচ্ছে। আমাদের এই দেশে বিশেষ করে কানাডাতে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের কতগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরির একটা হচ্ছে ট্র্যাডিশনাল ব্যাংক, যেমন টরন্টো ডোমিনিয়ন ব্যাংক, সিআইবিসি ব্যাংক, আরবিসি ব্যাংক। এরা একটা হচ্ছে ধরেন ইন্স্যুরেন্স কোম্পানি, যারা ডেসজার্ডিন এরকম যারা বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এরকম একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হচ্ছে ক্রেডিট ইউনিয়ন। তাহলে ক্রেডিট ইউনিয়ন আর ব্যাংকের মধ্যে ডিফারেন্সটা কি? ক্রেডিট ইউনিয়ন হচ্ছে অলওয়েজ কমিউনিটি বেস, অর্থাৎ ধরেন আজকে ইটালিয়ান কমিউনিটিদের জন্য একটা ইটালিয়ান ক্রেডিট ইউনিয়ন আছে। ধরেন প্রফেশনালদের জন্য মনে করেন যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে, ওদের পুরো পুলিশ ডিপার্টমেন্টের যত মেম্বার আছে এদেরকে নিয়ে ওদের একটা পুলিশ ক্রেডিট ইউনিয়ন আছে।
ধরেন আজকে আমরা যদি বাঙালিরা সবাই মিলে হই, কালকে হয়তো আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, কোয়ালিফাই করতে পারি, যেটা আমি পরে আসছি, তাহলে আমরা কালকে একটা বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন করার স্বপ্ন দেখতে পারি। তো এখন ক্রেডিট ইউনিয়নটা আমাদের কমিউনিটির জন্য কেন দরকার? মূল কনসেপ্টটা আবার ওইখানেই, যে আপনি আজকে একটা ফান্ড যদি টিডি ব্যাংকে রাখেন, আপনার ধরেন আজকে $100,000 আছে, আপনি টিডি ব্যাংকে ফান্ডটা রেখে দিলেন, আপনি কিন্তু ওইখান থেকে কোনো রিটার্ন পাচ্ছেন না তেমন, এটা জাস্ট সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে। কিন্তু আপনি যখন এটা ক্রেডিট ইউনিয়নে রাখবেন, এবং ক্রেডিট ইউনিয়ন যদি আপনি ওই ক্রেডিট ইউনিয়নের একজন মেম্বার হন, এবং ওই ক্রেডিট ইউনিয়ন যদি কোনো মানি মেক করে, ঠিক একইভাবে আমাদের মিকের মতো ইয়ার এন্ডে গিয়ে যা প্রফিট হবে পুরোটাই তার শেয়ার হোল্ডার এই মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তার মানে হচ্ছে আমার কমিউনিটির যারা মানুষের হাতে ফান্ড আছে, তাদের ফান্ড থেকে আমি আমার কমিউনিটি যাদের বড়ইং প্রয়োজন তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, এবং সেইখান থেকে যে আর্নিংটা হবে সেইটাই আবার আমি আমার কমিউনিটির মানুষজনের মধ্যেই রিটার্ন করতে পারি। সো ইটস আ ফ্যান্টাস্টিক আইডিয়া। এবং ক্রেডিট ইউনিয়ন কিন্তু সেম কনসেপ্ট, নন ফর প্রফিট, ইন আদার ওয়ার্ডস, যে আপনি যা প্রফিট হবে পারফরম্যান্স অনুযায়ী অপারেশন কস্টটা বাদ দিয়ে পুরোটা আবার শেয়ার হোল্ডারদের মধ্যে ব্যাক করে দিতে। আপনি কি ধরনের আসলে বিনিয়োগ আশা করছেন কমিউনিটি থেকে? মানে আপনার লিমিটটা কি? একজন হয়তো $10,000 আছে, $5,000, উনি কি পারবেন? অথবা 5 মিলিয়ন আছে? জি জি। তো আমরা যেটা হয়েছে যে আমি যখন প্রথমে এই উদ্যোগটা নেই, তখন আমি ক্রেডিট ইউনিয়ন করারই উদ্যোগ থেকে গিয়েছিলাম। কিন্তু একটা ক্রেডিট ইউনিয়ন করার জন্য যে ধরনের মূলধন প্রয়োজন, সেই ধরনের মূলধন আসলে আমাদের এখনো নাই, বাংলাদেশি কমিউনিটিতে ওইভাবে ডেভেলপ করেনি নাই। কারণ হচ্ছে যে ভাইয়া, আপনি যদি ধরেন 100 মিলিয়ন শুনতে বড় লাগে, বাট আপনি যখন মর্টগেজ পার্সপেক্টিভে চিন্তা করবেন, 100 মিলিয়ন মাত্র 100টা বাড়ির মর্টগেজ, হুইচ ইজ নাথিং, রাইট? যদি আপনি মর্টগেজ পার্সপেক্টিভে চিন্তা করেন, কারণ আপনার টরন্টোতে কিন্তু কোনো বাড়ি 1 মিলিয়নের নিচে এখন নাই। 1 মিলিয়নের নিচে হলে আপনার যদি $800,000 মর্টগেজ লাগে, আপনি 120টা মর্টগেজ দিলেই $100 মিলিয়ন, মানে আপনার ব্যবসা 3 মাসের মধ্যে লক হয়ে যাবে। তো যার কারণে ক্রেডিট ইউনিয়নের এই ক্ষেত্রে তখন আমরা যে ল ফার্মকে নিয়েছিলাম, ওরা আমাদেরকে সাজেস্ট করলো যে ক্রেডিট ইউনিয়নের মতোই, যেমন ব্যাংক অনেক ব্রডার, ক্রেডিট ইউনিয়ন অত ব্রডার না। আবার আরেকটা ফাইন্যান্স প্রতিষ্ঠান আছে যেটাকে বলা হয় ওয়াজ মর্টগেজ, আর কি মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন, যেটা আমাদেরটার নাম হচ্ছে ওয়াজ মর্টগেজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন, যেটা শুধুমাত্র রিয়েল এস্টেট সেক্টরে সিকিউর বিনিয়োগ করে করতে পারবে। তো ওদের সাজেশনটা ছিল যে তুমি এইটা দিয়ে শুরু করো। এটা দিয়ে শুরু করার পরে এটার প্রসেসটা কম্পারেটিভলি ইজিয়ার, তুমি এটার অনুমোদনটা নাও। এটার অনুমোদন নেওয়ার পরে আমরা সব ধরনের লিগ্যাল স্টেপ নিয়ে আমরা এটা ফর্ম করি, আমরা ফিজরা থেকে অনুমোদন নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা যখন এটা শুরু করলাম, ওদের তখন পজিশন হচ্ছে যে তোমার যদি কনফিডেন্স থাকে এবং তুমি যদি মনে করো যে তোমার কমিউনিটি তারা এটার প্রয়োজনীয়তা ফিল করছে বা তারা যদি আগাই আসে, তখন যদি তোমার একটা 100-200 মিলিয়নের একটা ফান্ড এখানে তোমার রেইজ হয়, তখন তুমি তোমার কমিউনিটি যারা শেয়ার হোল্ডার আছে, স্টক হোল্ডার আছে, তাদের সাথে কথা বলে তুমি কিভাবে এটাকে একটা ক্রেডিট ইউনিয়নে টার্ন করানো যায়, তুমি সেই স্টেপটা নিতে পারো। তা আপনি বলতে পারেন যে ক্রেডিট ইউনিয়নের আমাদের বড় স্বপ্ন, এটা হচ্ছে আমাদের বেবি স্টেপ টুয়ার্ডস দ্যাট। এইটা দিয়ে যদি আমরা একটা জায়গায় যেতে পারি, হয়তো একটা সময় আমাদের এই টরন্টোতে, এই বাংলা পাড়াতেই হয়তো আমরা শুনবো বাংলাদেশ ক্রেডিট ইউনিয়নের জন্ম হয়েছে। আশা করি সেই দিনটা হবে। আপনার জন্য শুভকামনা। আমরা আশা করি অবশ্যই হবে বাঙালি কমিউনিটি। মানে আমার আসলে খুবই ভালো লাগছে একজন বাংলাদেশী হিসাবে আরআরএসপির মতো এই ক্ষুদ্র বিনিয়োগগুলো, ছোটকালে শিক্ষা বিনিয়োগ, রিটায়ারমেন্টের বিনিয়োগ, এই যে জিনিসগুলো আছে এতদিন, এবং আমি নিজে শুনে এসেছি এবং এতদিন এটাই ট্র্যাডিশন ছিল যে বিদেশে একটি প্রতিষ্ঠান, বিদেশে একটি ব্যাংক, সেখানে যে আরআরএসপি করা। কিন্তু আজকে বাংলাদেশিরা ইতিমধ্যেই এই কার্যক্রম শুরু করেছে, আরেকটি বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এই ধরনের উদ্যোগে যুক্ত হতে পারছেন। আমি চাই কমিউনিটির মানুষও এগিয়ে আসবেন। আপনি কমিউনিটিকে আরো কিভাবে সেবা দিতে পারবেন না এই ইস্যুতে, বা কি আহ্বান জানাবেন? আমি বরাবরই সার্ভিস ওরিয়েন্টেড মানুষ। কমিউনিটি যারা আমার সাথে চলেছেন, যারা আমার সাথে মেশার সুযোগ পেয়েছেন, আমি যাদের সাথে মেজার সুযোগ পেয়েছি, তারা সবসময় জানেন যে আমার মাথায় সবসময় কাজ করে যে আমি কিভাবে মানুষকে সার্ভিস দিতে পারি। আর আমরা যখন দেখি যে আমাদের বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা ফার্স্ট জেনারেশন ইমিগ্রান্ট এসে এখানে অনেক কষ্ট করেন, তখন ডেফিনেটলি আমাদের খারাপ লাগে। তো এই জায়গাটা থেকে কিভাবে আমরা আরো ইজিয়ার করতে পারি, এবং এটা ইজিয়ার করার জন্য আমাদের খুব স্ট্রং একটা কমিউনিটি দরকার।
আমাদের ফাইন্যান্সিয়াল একটা ভালো জায়গায় যাওয়া দরকার। না বললেই না যে আমাদের কমিউনিটিতে এমন কোনো সেক্টর নাই যেখানে ফাইন্যান্স প্রফেশনাল এখন নাই। ব্যারিস্টার ওমর, আপনাকে বলতে হচ্ছে সেটা হলো অর্থের দুটো দিক আছে, বিনিয়োগের দুটো দিক আছে, একটা পজিটিভ নেগেটিভ। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তাদের মাথায় বা সাউথ এশিয়ানদের মাথায় নানান ধরনের বিষয় থাকে যে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করব, আমার অর্থের ঝুঁকি আছে কিনা, সেই বিনিয়োগ আমি প্রপারলি ফেরত পাবো কিনা, সে আপনার প্রতিষ্ঠানে বিনিয়োগ হোক আর আপনার প্রতিষ্ঠান থেকে কোনো সার্ভিস নেওয়া হোক, সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিশ্চয়তা দেবেন তো বিনিয়োগকারী? এখানে একটা মেজর পার্থক্য আপনাকে বলে, আপনার বিনিয়োগের নিশ্চয়তা আসলে কোথাও নেই। এটা হচ্ছে প্রথম কথা। মানুষের যেটা ধারণা যে আমি টিডি ব্যাংকে $200,000 রাখলাম, আমার টাকা সিকিউর, আসলে কথাটা কিন্তু সত্যি না। সত্য যেটা সেটা হচ্ছে যে ব্যাংকগুলোর এবং ক্রেডিট ইউনিয়নগুলোর একটা সিডিআইসি ইন্স্যুরেন্স থাকে। সেই ইন্স্যুরেন্স আপনাকে ম্যাক্সিমাম প্রোটেকশন দিবে মাত্র $100,000। অর্থাৎ আজকে আপনি যদি মেরিডিয়ান ক্রেডিট ইউনিয়নে $1 মিলিয়ন জাস্ট একটা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন, কালকে আল্লাহ না করুক কোনো কারণে মেরিডিয়ান ক্রেডিট ইউনিয়ন যদি ব্যাংক্রাপ্টসি ঘোষণা করে, আপনি কিন্তু টাকা ফেরত পাবেন মাত্র $100,000, বাকি $900,000 কিন্তু কম। কিন্তু আমাদের যে ফাইন্যান্স কোম্পানি, আমরা কেন বলি যে আমরা মোর সিকিউর, বিকজ আমাদের অ্যাটলিস্ট টাকাটা ইউজ হয় অনলি ব্যাকড বাই রিয়েল এস্টেট। অর্থাৎ এই ফান্ডটা ইনভেস্টমেন্ট হচ্ছে তখনই যখন ওইখানে আপনার একটা সিকিউরিটি আছে। সিকিউরিটিটা হচ্ছে কি? রিয়েল এস্টেট সিকিউরিটি। এখন রিয়েল এস্টেট সিকিউরিটিতে কালকে যদি পুরো মার্কেট কলাপস করে, তাহলে সেটা আমরা কিছু করা থাকবে না, সবাই সাফার। সেটা ব্যাংকও সাফার, টিডি ব্যাংকও সাফার, কারণ আমরা তো দিচ্ছি 65% রেশিওতে, ব্যাংক তো 80% রেশিওতে টাকা দিয়ে বসে আছে। কোন কোন ব্যাংক 95% পর্যন্ত রেশিওতে টাকা দিয়ে বসে আছে, যদিও তাদের সিএমএসসি ইনস্টিটিউট লোন থাকে। তো ওই জন্য আমরা মনে করি যে যেহেতু আমরা এটা রিয়েল এস্টেট ব্যাকড সিকিউরিটি, কম্পারেটিভলি আমাদের ইনভেস্টমেন্ট সিকিউর দেন ট্র্যাডিশনাল আদার ইনভেস্টমেন্ট। কমিউনিটি নিয়ে এবং নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখেন? কমিউনিটি নিয়ে স্বপ্ন একটাই, আমি আমার কমিউনিটিটারে যে জায়গায় এসে পেয়েছি সেখান থেকে আরো ভালো জায়গায় দেখতে চাই। আমি কন্টিনিউয়াসলি টায়ারলেসলি এটা নিয়ে কাজ করছি। আমি প্রথম থেকেই বলে আসছি যে আমাদের কমিউনিটির বেশি বেশি বিজনেসে জড়ানো উচিত, স্মল বিজনেস আরো বাড়া উচিত। আপনারা যারা বিজনেস মাইন্ডসেট আছে, যারা বিজনেস করতে চান, আমি সবসময় এটা বলি, যদিও আমি লয়ার, বাট আমার পড়াশোনা বিজনেস লয়ের উপরে, আমি অলওয়েজ ওপেন টু দেম। যারা আমার সাথে এসছেন বিভিন্ন সময় তারা জানেন যে আমি কি পরিমাণ হেল্পফুল যদি আমি দেখি যে কেউ কোনো একজন মানুষ রিস্ক নিয়ে কোনো একটা বিজনেস উপকার করতে চান। কারণ হচ্ছে যে বিজনেস করলে যে শুধুমাত্র আপনি নিজে উপকার হচ্ছেন তা না, আপনি কিন্তু এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন। ওখানে আপনি হয়তো আমার কমিউনিটির আরো 5টা ভাই বা বোনকে আপনি হয়তো এখানে জব ক্রিয়েট করছেন। তো এটা আমার কমিউনিটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনি যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সাইমালটেনিয়াসলি আপনি কমিউনিটিকেও অন্যভাবে পরোক্ষভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এই ধরনের যাদের উদ্যোগ থাকবে আমি সবসময় তাদের সাথে আছি। শেষের দিকে আমরা প্রায়, আপনার প্রতিষ্ঠানে আপনি প্রধান উদ্যোক্তা, আপনার সঙ্গে আর কারা আছেন এবং কিভাবে আগামী দিনগুলো যাচ্ছে? আমাদের এখানে একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে, আমরা 5 জন আছি এই বোর্ড অফ ডিরেক্টরসে। আমাদের চেয়ারম্যান হচ্ছেন, প্রেসিডেন্ট হচ্ছেন আবিদ চৌধুরী ভাই। আমাদের টরন্টো কমিউনিটিতে যারা আছেন সবাই মোটামুটি ওনাকে চেনেন, খুবই সজ্জন ভদ্র একজন মানুষ। এছাড়া আছে আমার বেস্ট ফ্রেন্ড আরিফ হোসেন, ক্রিমিনাল লয়ার, আপনি চিনবেন। এছাড়া আছেন আমার আরেকটা খুবই ভালো আমার লয়ার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে শন জবরস্কি, এবং আছেন আমার আরেকজন মর্গেজ এজেন্ট ফারুক হাসান ভাই। তো এরা সবাই বোর্ড অফ ডিরেক্টরসে আছেন, কিন্তু মূলত সিইও হিসেবে কাজটা আমি চালাচ্ছি। বলতে পারেন যে আমরা অপারেশনটাকে আরো ব্রডার করার জন্য এখন আমরা একটু উদ্যোগ নিয়েছি। কারণ এতদিন আমরা জাস্ট টেস্ট বেসিসে দেখতেছিলাম লাস্ট 2 বছর ধরে যে আমাদের সব কম্পোনেন্ট গুলা, কারণ এখানে তো অনেকগুলো সেক্টর, অনেকগুলা ফ্যাক্টর, অনেকগুলা সফটওয়্যারের কারিগরি একসাথে আমাদের ম্যাচ করতে হয়। তো এটা আমরা লাস্ট 2 বছর ধরে করে একটা জায়গা, এখন কনফিডেন্সের জায়গায় আমরা চলে আসছে যে আমরা এখন এটা ম্যাস পিপলের কাছে নিয়ে যেতে পারি। এবং সেই ধারণা থেকেই আপনার লাস্ট 2-3 সপ্তাহ আগে আমাদের এই অ্যাকাউন্টেন্টের সাথে বসার চিন্তা ভাবনা, যে
কারণ অ্যাকাউন্টেন্টরা ফাইন্যান্স সেক্টরের সাথে জড়িত, তাদেরকে এই মেসেজটা দেওয়া যে আমাদের কমিউনিটিতে ফার্স্ট টাইম এই ধরনের একটি ফাইন্যান্স কোম্পানি। এবং আপনারা পর্যায়ক্রমে অন্য প্রফেশনালদের সঙ্গে আমরা পর্যায়ক্রমে আমরা শুধু প্রফেশনাল না, আমরা সব জায়গাতেই যাব, আমরা সামনে বড় ব্র্যান্ডিং শুরু করব। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য। আর চ্যানেল আই সবসময় সব শুভ উদ্যোগের সঙ্গে থাকে এবং দেশে বিদেশে চ্যানেল আই সবসময় উদ্যোক্তাদের পাশে থাকে, উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার চেষ্টা করে। আশা করি টরন্টো তো সেটা করবেন। টরন্টো বা কানাডা প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন।